নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো রবিবার। তোমাদের তো আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে আজকে একটা বিশেষ কাজ আছে, আমাদের বাবিকে নিয়ে সেখানে যেতে হবে। তো তার জন্যই সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে সকাল থেকে রান্নাবান্না কিছুই করিনি, সবাই মিলেই যাচ্ছি, বাবা শুধু থাকছে। আর সকালে এমনি খাওয়া দাওয়া সবার হয়ে গেছে কমপ্লিট। এখন এই যে 8:30 নাগাদ বেরোবো। এখন যাব হাওড়াতে, হাওড়া থেকে ট্রেন ধরে সেই জায়গায় যাব। তবে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের জানাবো। আর বাবি, বাবান, তোমাদের দাদাভাই সবাই রেডি হয়ে গেছে। এই যে এনার এখনও সাজগোজ একটু আধটু বাকি আছে, সেটা এখনও চলছে। আর এখানে বাবিও রেডি হয়ে গেছে। তো সবাই আমরা রেডি হয়ে গেছি। আর আমি আজকে এই যে জামদানি শাড়িটা পরেছি। জামদানি শাড়ি আমার জানোই, জামদানি পরতে আমার খুব ভালো লাগে। সেই যে কোনো রকমের জামদানি হোক না কেন, কম দামি বেশি দামি কোনো ব্যাপার নেই। তো শাড়ি তো পরার স্কোপ এমনিতে হয় না, তো তাই ভাবলাম আজকে যখন যাচ্ছি সেখানে শাড়ি পরে যাওয়াটাই ভালো। তো চলো, এখন রেডি হয়ে গেছি। পর এই যে ঘরের মধ্যেই সানগ্লাস পরে নিয়েছে, বাইরে প্রচণ্ড রোদ্দুর, ছাতা নিয়ে। তো এখন এই যে দাঁড়িয়ে আছি বাস স্টপেজে এসে। তবে আজকে যেহেতু রবিবার, জানো তো, বাস কিন্তু একদমই কম। হাওড়ার তো কোনো বাস সেইভাবে আসছেই না। একটা এসেছিল কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, তাতে ওঠা যায়নি। তো প্রায় 20-25 মিনিট অপেক্ষা করার পরও যখন বাস আসেনি, তো একটা ক্যাব বুক করেই আমরা যাচ্ছিলাম। আর আমরা এই যে 3-4 জনে মিলে পিছনে বসেছিলাম, আর ভাই সামনের সিটে বসেছিল। বাবা তো আসেনি বললাম। আমাদের ট্রেনের টাইম যেন তো হয়েই আসছে, তো তাই ক্যাব বুক না করলে খুব মুশকিল হতো, বাসের জন্য অপেক্ষা করা যেত না। আজকে এমনিতেও যেহেতু রবিবার, আজকে বাসটা একটু কম চলে। তো এই যে চলে এসেছি আমরা হাওড়া ব্রিজে। আর এই জায়গাটা আমার এতটাই ভালো লাগে, কি বলবো, অনেকবার এসেছি হাওড়া ব্রিজের উপর দিয়ে। তবে হাওড়া ব্রিজের একটা আলাদাই সৌন্দর্য আছে, খুব ভালো লাগে আমার, জানো তো। আর বাবিকেও দেখাচ্ছিলাম, ও এর আগে যখন এসেছে তখন অনেকটাই ছোট ছিল, তো মনে নেই। তো আজকে ও বেশ দেখে মজা পেয়েছে। তো আপাতত স্টেশনে এসে বসে আছি। আর এই স্টেশনের বড় বড় ফ্যানগুলো বাবি তো এক মন দিয়ে দেখছিল। তো আজকে সকাল থেকে ওর শরীরটা একটু ঠিক আছে। কাল রাত পর্যন্ত পেটে ব্যথাটা হচ্ছিল, সকালে ওষুধটা খাইয়ে একটু খাবার খাইয়ে নিয়ে এসেছি। বেশি কিছু খাওয়াইনি, কারণ অনেকটা রাস্তা জার্নি করে যেতে হবে, তাতে যদি বমি হয়ে যায় ঠিক হবে। তো তাই অল্পই একটু খাইয়ে এনেছি। তো আপাতত দেখছি ঠিকই আছে। তবে যেহেতু অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছে, তো সম্ভবত ট্রেনে যেতে যেতে পাচ্ছিল, মানে একদম চুপচাপ হয়ে গিয়েছিল, ট্রেনে কথাবার্তাও বলছিল না। তো যাই হোক, এই যে চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। আমরা এসেছি হচ্ছে তারকেশ্বরে। বাবির নামে একটা মানত করা ছিল, সেটা আমার দেওর সেই মানতটা রেখেছিল, তো সেটা শোধ করার জন্যই এসেছি। তবে স্টেশনের বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ বেরিয়েছে। এখন কিন্তু খুব একটা বেলা যে হয়েছে তা নয়, ওই 10-15 মতো বাজে। তো এখানে এসে আমরা একটা টোটো করে নিয়েছিলাম, যদিও তারকেশ্বর স্টেশন থেকে মন্দির কিন্তু একেবারেই কাছে। আমরা এর আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু হেঁটেই গিয়েছিলাম, তবে আজকে একটা টোটো ভাড়া করলাম, কারণ আমরা এখানে যে এসেছি একজন পান্ডাকে ঠিক করে এসেছি। তো ওনার সঙ্গেই যেহেতু সবকিছু কথা হয়েছে, তো ওই যে সামনে দেখো যাচ্ছে লাল পাঞ্জাবি পরে, তো ওনার সঙ্গেই সমস্ত রকম কথাবার্তা আমাদের হয়েছে। তো উনি বলেছিলেন যে টোটো করে আসতে, তো তাই আপাতত আজকে আর হেঁটে এলাম না। তো এখন আপাতত যাচ্ছি, একটা রুম ভাড়া করা হয়েছে আমাদের এখানে, সেখানে গিয়ে সমস্ত রকম কথাবার্তা বলে তারপরে পুজো আরম্ভ করা হবে। এখানে কিন্তু তারকেশ্বরে যে ঘরটা নিয়েছিলাম খুব একটা ভাড়া নয়, আর ছোটই একটা ঘর। তবে দেখলাম অনেকেই বেশ কিন্তু এখানে আসছে, তারা থেকে বেশ কিছুক্ষণ তারপরে পুজো দিয়ে তারা যাবে। তো কথাবার্তা সব মিটিয়ে এই যে এখন যাচ্ছি এই দুধ পুকুরের পাশ দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই যাচ্ছি। আর এখানেও কিন্তু দুই ধারে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম জিনিসপত্রের দোকান। আর এখানেই কিন্তু বাবির একটা গাড়ি দেখা হয়ে গেছে। তো যাই হোক, পুজোটা কমপ্লিট হলে তারপরে এসব কেনাকাটা করা হবে। এখন আপাতত পুজোটার দিকে আমরা মন দিই। তো দুধ পুকুরের পাশ দিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে। আর বাবির না চুল দিয়ে একটা পুজো দেওয়ার মানত করা ছিল। আসলে তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বাবির যখন বছর 1.5 বয়স, তখন ও একবার হসপিটালাইজড হয়েছিল। 45 দিন ও হসপিটালে ভর্তি ছিল জ্বর নিয়ে, এবং তার মাঝে 3-4 দিন এতটাই বাড়াবাড়ি হয়েছিল, শ্বাসকষ্ট আরম্ভ হয়েছিল যে ওকে আইসিইউতে পর্যন্ত রাখতে হয়েছিল।
শেষের দিকে তো এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছিল যে কোনো ডাক্তাররা ওর যে কি সমস্যা সেটাই ধরতে পারছিল না, অথচ জ্বর কিছুতেই কমছিল না। কন্টিনিউ 4, 5, 6 পর্যন্ত জ্বর উঠে গিয়েছিল। মানে ওইটুকু বাচ্চা, তোমরা বুঝতেই পারছো, মানে জ্বরের চোটে ওনা এক এক সময় পুরো সেন্সলেস হয়ে যেত। কোনো ডাক্তার কিছুভাবেই ওর জ্বর কেন ধরতে পারছিল না। আসলে প্রথমের দিকে না ওর অ্যাডিনো ভাইরাস ধরা পড়েছিল। তোমরা কে কে জানো জানি না, অ্যাডিনো ভাইরাসটা না করোনা ভাইরাস যে তার থেকেও অনেক স্ট্রং একটা ভাইরাস। এই ভাইরাস কি করে বলতো, শরীরে ইমিউনিটি যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকে একদম নষ্ট করে যায়। তবে অ্যাডিনো ভাইরাসটা ওই হসপিটালেই দিন 15-র মধ্যে সেরে গেলেও তারপরে ওই যে জ্বর আরম্ভ হয়েছিল সেটা কিছুতেই ওর কমছিল না, এবং শেষে এমন পর্যায়ে এসেছিল যেন শেষে 3-4 দিন ওকে না খাইয়ে রাখতে হয়েছিল, এমনকি জল পর্যন্ত ওকে খাওয়ানো যেত না। আমাকে বলা হয়েছিল সারা দিনে মাত্র 25 ml জল ওকে খাওয়ানো যাবে। আর বাবি না তো সেই সময় প্রচন্ড পরিমাণে জল খেত, তারপরে সারা দিন পেটে কিছু পড়তো না, এতটা পরিমাণে কান্নাকাটি করতো, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারছি না এখন আমার যে কি পরিস্থিতি তখন ছিল। শুধু আমার বলবো না, আমার বাড়ির প্রত্যেকটা মানুষ, আমার বাপের বাড়ির প্রত্যেকটা মানুষ, আমরা যে কি নারকীয় যন্ত্রণার মধ্য দিয়ে তখন গেছি, মানে অন্য কাউকে এটা বলে বোঝানো সম্ভব নয়। একটু বড় হলে হয়তো এতটা কষ্ট তখন লাগতো না, কিন্তু বুঝতেই পারছো তখন ভাবির বয়স ছিল মাত্র 1 বছর 7 মাস। ওই জাস্ট 1.5 বছর কমপ্লিট করেছে, তারপরেই হঠাৎ করে এইরকম বাড়াবাড়ি হয় এবং রাতারাতি ওকে হসপিটালাইজড করতে হয়। তো সেই সময় সবাই সবার মতো করে চেষ্টা করেছে যাতে ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আসলে কি বলতো, যখন মানুষ খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে না, তখন মনে হয় সব রকম ভাবে চেষ্টা করে যদি সেখান থেকে বেরোনো যায়। কারণ কোনো ডাক্তার যখন কোনো সমস্যা, কোনো রোগ ধরতে পারছিল না, সবাই মিলে ওর জন্য ঠাকুরের কাছে নানা রকম ভাবে মানত করেছিল। তো সবার মানত করা আছে, আমার দাদারটা আর আমারটা একমাত্র শোধ করা হয়েছে। আজকে এই যে এলাম, আমার দেওর করেছিল সেটার জন্য। ও তো আরো এক জায়গাতে করেছিল, সেটাও পুজো দেওয়া হয়ে গেছে আগের বছর। এখনো পর্যন্ত তোমার দাদা ভাই, আমার শ্বশুর সবাই মানত করে রেখেছে, সেগুলো আস্তে আস্তে পুজোটা দিতে হবে। তবে কি বলতো, সত্যি কথা বলছি মন থেকে, আমি আমার ছেলেকে সুস্থ করে নিয়ে আসতে পেরেছি, সেটা তো সত্যি খুব আনন্দের কথা। তবে মনে মনে আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি কোনো সন্তান বা কোনো মাকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেন যেতে না হয়। অনেক কিছু ঘটনাই ঘটতো হসপিটালে, যে সেগুলো আমি তোমাদের সঙ্গে এখন বলতেই পারবো না। মা হয়ে সেসব চোখের সামনে দেখাটা যে কতটা কষ্টকর ব্যাপার, মানে বলে বোঝানো সম্ভব নয়। বাড়ির অন্য কেউ সেগুলো খুব একটা দেখতে পেত না, কিন্তু যেহেতু আমি বাবির সঙ্গে সবসময় থাকতাম, তো আমাকে সেই কষ্টগুলো নিজের চোখে দেখতে হতো, অথচ আমি মা হয়ে কিচ্ছু করতে পারতাম না। মানে ছেলেটা আমার চোখের সামনে ছটফট করতো, কিন্তু আমার দুহাত পুরো বাঁধা ছিল, আমার কাছে কোনো উপায় ছিল না। তো যাই হোক, মহাদেবের আশীর্বাদে অনেক কষ্টের পরে আমরা 45 দিন পরে ছেলেকে নিয়ে বাড়ি আসতে পেরেছিলাম। এখনো যে খুব সুস্থ সেটা বলবো না, কারণ ওর ইমিউনিটি পাওয়ারটা এখনো পর্যন্ত অনেকটাই উইক। ওর জন্য একটুতেই সর্দি, কাশি, জ্বর এগুলো ওর হয়ে যায়। তবুও আপাতত অনেকটাই ও ভালো আছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই বাবিকে কিন্তু ন্যাড়া করানো হয়ে গেছে, আর ওর চুল দিয়ে একটা পুজো দেওয়া হয়েছে। তারপরে ওকে স্নান করিয়ে ভিতরে গর্ভগৃহেও আমরা জল ঢেলে এসেছি, তবে ওখানে তো ভিডিও করা সম্ভব নয়, তাই তোমাদের দেখাতে পারলাম না। তো বাইরেটাই দেখালাম। তো পুজো দিয়ে এখন এই যে যাচ্ছি আমরা রুমে। রুমে আমরা আপাতত একটু বসে আছি, আর সবাই দেখো তিলক পরেছি, কিন্তু আমি এতটা পরিমাণে ঘামছি, তিলক আমার প্রায় অর্ধেকটা উঠেই গেছে। পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন তোমাদের দাদা ভাই গেছে দুধ পুকুরে চান করার জন্য। তো ওখান থেকে আসলে তারপরে আমরা যাব খেতে। আর খেতে আমরা এসেছিলাম এই যে মন্দিরের বাইরেই গোস্বামী নিরামিষ হোটেল। এই হোটেলের রান্না বন্ধুরা এত সুন্দর, নিরামিষ রান্না কিন্তু এত সুন্দর, একেবারে বাড়ির রান্না যেরকম হয় সেই রকম। তোমরা যদি কেউ কোনোদিন আসো তারকেশ্বরে পুজো দেওয়ার জন্য, আমি বলবো তোমরা একবার অন্তত এই হোটেলটায় খেয়ে দেখতে পারো। সত্যি বাইরে বেরিয়ে যেন তো অনেক ভাটের হোটেলে আমরা খেয়েছি, কিন্তু এই রকম এত সুন্দর ঘরের মতো রান্না আমি কিন্তু অন্য কোনো জায়গাতে খাইনি। খুব ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া সেরে এই যে বেরিয়েছি, বাবির কিন্তু গাড়ি কেনা হয়ে গেছে, এই গাড়িটার জন্যই ও দীর্ঘক্ষণ বায়না করছিল। আর আমি একটা ওই আদিযোগীর মূর্তি কিনেছিলাম।
তোমাদের সঙ্গে পরে অবশ্যই সেটা শেয়ার করব। এটা কিনে তারপরে আমরা একেবারে ব্যাগপত্র নিয়ে চলে এসেছি, দেখো স্টেশনে, ট্রেনের সময় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।